পোয়া পিঠা বানানো কিন্তু একদমই সহজ। যে কোনো দিনও পিঠা বানায়নি এই রেসিপিটা ফলো করলে সে কিন্তু একবারেই পারফেক্ট পোয়া পিঠা বানাতে পারবে। পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে। তবে একবার খেজুর গুড়ের পোয়া পিঠে বানিয়ে দেখুন, পিঠে হবে একেবারে ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। বানিয়ে একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখুন, সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের অন্যতম একটি বিশেষ পিঠা পোয়া পিঠা। শীতকালে বাড়িতে অন্য কোনো পিঠে হোক বা না হোক এই পিঠেটা কিন্তু হয়েই থাকে। তো চলো বন্ধুরা আজকের রেসিপি শুরু করি। তো আমি এখানে দেখো আতপ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো একেবারে নরম হয়ে গেছে, হাতের মধ্যে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন এই চালগুলো একটা মিক্সিং জারের মধ্যে করে নিয়ে পেস্ট করে নিতে হবে। আর যদি তোমাদের চাল ভিজানো একটু ঝামেলা মনে হয় তাহলে তোমরা চালের গুঁড়ো দিয়েও এই পিঠেটা বানাতে পারো। আমি অল্প অল্প জল সহই কিন্তু চালগুলো দিয়ে দিয়েছি। এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পেস্টটা একেবারে মিহি হবে। যদি হাত দিয়ে ধরা হয় হাতের মধ্যে কিন্তু কোনো দানাভাব থাকবে না, এরকম একটা আঠালো হবে। এখন অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যারা কোনোদিনও পোয়া পিঠে বানায়নি তাদের কাছেও কিন্তু রেসিপিটা খুবই সহজ লাগবে। পিঠে হবে একেবারে পারফেক্ট নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। সমস্ত আতপ চালের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা পরিমাণে একেবারে মিহি হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমাদের লাগবে খেজুরের গুড়। এখানে আমি 500 গ্রাম খেজুর গুড় নিয়েছি। গুড়টা দেখে মনে হচ্ছে এটা খেজুর গুড় না, এটা আখের গুড়, কিন্তু এটা একদম বাড়িতে তৈরি করা, সাথে সাথে সেখান থেকে রস জাল করে বানিয়ে দিয়েছে। আর কালারটা এরকম হয়েছে কেন আমি বলতে পারবো না। এখন এই গুড়টাকে ভেঙে নিতে হবে। ভেঙে একটু টুকরো টুকরো করে নেব। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আমি যে বাটি মেপে আতপ চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই গুড়টা নিয়ে নেব। এখানে 1 বাটি আতপ চাল নিয়েছিলাম, 1 বাটি আতপ চালের জন্য এখানে 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে গুড়টা দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেবো হাফ বাটি মতো জল। এখন গুড়টাকে জাল করে গলিয়ে নিতে হবে। গুড়টা এরকম ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেবার পর একটু ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গুড়ের জলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি ওই উষ্ণ গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি গরম না হয় সেদিকেও একটু খেয়াল রাখবে, কারণ খুব বেশি গরম যদি মেশাও তাহলে কিন্তু পিঠেগুলো একটুও ফুলবে না। আঙুল ডুবিয়ে দেখতে হবে, যদি উষ্ণ গরম থাকে তবেই মেশাতে হবে। খুব ভালো করে গুড়ের রসটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন এর মধ্যে দিতে হবে হাফ বাটি মতো ময়দা। এই ময়দাটা দিলে পিঠেগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হবে। এখানে 1 বাটি শুকনো চালের জন্য হাফ বাটি মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত স্মুথ হবে পিঠেগুলোও কিন্তু তত পরিমাণে নরম তুলতুলে হবে আর ফুলকো হবে। ব্যাটারের ঘনত্বটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ওপর থেকে ছেড়ে দিলে একটা দাগ রেখে তারপরে কিন্তু ব্যাটারের সাথে মিশে যাচ্ছে। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মালপোয়ার ব্যাটারটা কিন্তু সবসময় একটু ভারী ভারী আর মোটা হয়। পাতলা ব্যাটার করলে তখন কিন্তু পিঠেগুলো ফুলবেও না আর চারিদিকে ছড়িয়ে যাবে। অনেকেই বলে যে মালপোয়া ফোলে না, তেলে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে যায়। ব্যাটারের কারণেই কিন্তু এটা হয়। তো দেখতে পাচ্ছ ব্যাটার একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটা দাগ টেনে দিলে দাগটা কিন্তু মিশে যাচ্ছে না। এবার পোয়া পিঠেগুলো ভাজার জন্য আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি পরিমাণে দেওয়া লাগবে না। ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নিয়ে 1 হাতা মতো ব্যাটার নিয়ে নিচ্ছি। এদিকে তেলটা গরম হয়েছে কিনা আমি একটু ব্যাটার ফেলে দেখছি। ব্যাটার ফেলার সাথে সাথেই যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা ঠিকঠাক গরম রয়েছে। পোয়া পিঠের ব্যাটার ঠিকঠাক
করার পরেও অনেকের পিঠে ফোলে না। কারণগুলো আমি পরে বলে দিচ্ছি। এখন 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দেব। ব্যাটার দেওয়ার সময় হাতটা কিন্তু নড়াচড়া করা যাবে না, তাহলে পিঠেগুলো একা বেঁকা হয়ে যাবে। পিঠেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে এসেছে, আর একটু এরকম তেল ছিটিয়ে দিলেই পিঠেটা একেবারে ফুটবলের মতো ফুলে উঠবে। এবার আমরা পিঠেটাকে উল্টে দেব। এপাশ ওপাশ মিডিয়াম আঁচে একটু লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পিঠেটা কত সুন্দর ফুলকো হয়েছে। যেটা বলছিলাম, পিঠে ব্যাটার ঠিকঠাক করার পরেও কেন ফোলে না, তেলের টেম্পারেচার যদি কম থাকে তাহলে কিন্তু পিঠেগুলো ফুলবে না, আর গ্যাসের ফ্লেমটা লোতে থাকলে তখনও কিন্তু পিঠেগুলো ফুলবে না। মিডিয়াম আঁচে প্রত্যেকটা পিঠে কিন্তু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পিঠেটা কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। পিঠেটা আমি একটু লাল করে ভেজেছি, কারণ বাইরেটা যদি একটু ক্রিস্পি থাকে তাহলে খেতে কিন্তু বেশি মজার লাগে। তো আরও একটি পিঠে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই উপরে ভেসে আসছে, আর এরকম তেল ছিটিয়ে দিলে খুব সুন্দর ফুলে উঠবে একেবারে লুচির মতো। যদি পিঠেটা তোমরা একেবারে সফট খেতে চাও তাহলে কিন্তু একদম লাল কালার হওয়ার আগেই পিঠেটা নামিয়ে নেবে, আর যদি একটু লাল করে ফেলো তাহলে কিন্তু পিঠেটা একটু ক্রিস্পি হয়ে যাবে, বাইরে থেকে ভেতরে সফটই থাকবে। তো কথা বলতে বলতে আমি আরও একটা পিঠে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠা ফুলছে আর কত সুন্দর হয়েছে দেখতে। একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা খেজুর গুড় দিয়ে খুব সহজে পোয়া পিঠে বানাতে পারবে। প্রত্যেকটি পিঠে এরকম ফুলবে আর নরম তুলতুলে হবে। দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা একদমই পোয়া পিঠে বানাতে পারো না তারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, প্রত্যেকটা পিঠে একেবারে পারফেক্ট হবে। বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের জন্য। একটা পিঠে তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো, আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।